এখন কথা বলবেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আসসালামু আলাইকুম। শেষ হয়েও হয়ে না শেষ। আজকে যে মুসল্লি কমিটি আলোচনা সভা হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলি আমাদের মনে রাখা দরকার। আমাদের কিন্তু স্মরণ শক্তি অনেক দুর্বল। 2002 সালে হংকং ভিত্তিক একটি রিভিউ পত্রিকা এই আমির আলী হাওলাদারের চেহারার সঙ্গে লাদেনের চেহারার কিছু মিল আছে, তাই একটি পত্রিকা ছেপে দিয়েছিল যে বিয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে সাবধান। এই বাংলাদেশের জনগণ যার 90 ভাগের বেশি 96 ভাগ মানুষ মুসলমান, সেই মুসলমানদেরকে নিষ্ক্রিয় করবার জন্য একটি তথ্য সন্ত্রাস চালানো হয়েছিল। এই আমির আলী হাওলাদার মুসল্লি কমিটির চেয়ারম্যান সেই রিভিউ পত্রিকার বিরুদ্ধে 12,000 কোটি টাকার মামলা ঠকে দিয়েছিল। বাংলাদেশের মানুষকে যে ঘুম পাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে মুসলমান সম্প্রদায়কে, তার পরিণতি দেখে এখন মুসলমানরা বাসায় লেপটা ঠাকায় দিয়ে শুয়ে আছে প্রচন্ড গরমের মধ্যে। আজকে আমাদের সামনে যে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনারা তো ফেরেশতা দেখতে পারেন না, তাই না? দেখতে পারলে দেখতে নেই, মুসলমানদের সংগঠনে কত ফেরেশতা দাঁড়িয়ে আছে। আজকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র, সন্ত্রাসবাদ রাষ্ট্র, জঙ্গিবাদ রাষ্ট্র প্রমাণের জন্য যে রিভিউ পত্রিকা ছাপিয়ে দিয়েছিল, পার্শ্ববর্তী কোন রাষ্ট্র সেখানে কলকাঠি মেরেছিল। কালকে দেখেন না, আহমেদাবাদে যাত্রী 200-300 যাত্রী নিয়ে একটা প্লেন ক্র্যাশ হয়েছে। একজন যাত্রী ভাগ্যক্রমে বেঁচে গেছে, ইমার্জেন্সি গেট খুলে লাফ দিয়ে পড়েছে 600 উপর থেকে। সেখানে কিন্তু আরেকটা ডকুমেন্টস নষ্ট হয় নাই, তার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সের রং কিন্তু কমলা। মনে রাখবেন, বাংলাদেশেরও একটি ব্ল্যাক বক্স আছে, সেটা হচ্ছে মানুষের হৃদয়। মানুষের যে অন্তর্নিহিত তাৎপর্য ধারণ করবার ক্ষমতা সেটা আছে, যদিও স্মরণ শক্তি অনেক কম। কিছুদিন আগে দেখলেন না যে রিক্সাওয়ালাদেরকে নিয়ে যেখানে সেখানে স্যান্ডউইচ বানানো হচ্ছে। ইঞ্জিন চালিত রিক্সা তোমাদেরকে ঢাকা শহরে চলার কোনো অধিকার নাই। সেই রিক্সাওয়ালারা আমাদের আজকে দর্শক শ্রোতা, দুটো টাকা ওনারা খ্যাপনা নিয়ে আমাদের কথা শুনছেন। বাংলাদেশ তখনই বাংলাদেশকে ধ্বংসস্তূপে ফেলে দেওয়া সম্ভব হবে যখন বাংলাদেশের এই 90-95 ভাগ মুসলমানদের ঘুম পাড়িয়ে রাখা যাবে। আপনারা জানেন যে ইসরায়েল মুহুর্মুহু আক্রমণ করে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমান প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই ইসরায়েলের নেতানিয়াহুর খায়েশ কিন্তু মেটেনি। শুক্রবারে ভোররাত্রে হামলা দিয়ে পড়েছে ইরানে। ইরান তার প্রতিবাদ স্বরূপ এখন মুহুর্মুহু ড্রোন চালাচ্ছে। আপনারা শুনে খুশি হবেন, শুধু মুসলমান নয়, রাশিয়াও বলেছে যে ইসরায়েল তোমাকে দেখে নেব, এবং রাশিয়াকে 10 লক্ষ সেনাবাহিনী নিয়োগের জন্য নতুন ঘোষণা দিয়েছে। এই মুসলমানকে রক্ষা করবার জন্য। রাশিয়া তো মুসলমান দেশ না, মুসলমান দেশ হিসেবে বাংলাদেশের প্রতিক্রিয়া কি? আজকে এই প্রেস ক্লাবের সামনে তো লক্ষ লক্ষ মুসলমানদের এই ইস্যুতে সমাবেশ করার কথা ছিল। কালকে ইরানে যে ইসরায়েল হামলা করেছে, পরশুদিন বাংলাদেশে যে করবে না, ওই যে ইসরায়েলের বন্ধু আছে না পাশের রাষ্ট্রে মোদি, সেখানে ওই আপনার পুশব্যাক দিয়ে মুসলমানদেরকে নামে বেনামে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তে মুহুর্মুহু পাখির মতো মুসলমানদেরকে, বাঙালি মানুষদেরকে মারা হচ্ছে। এবং সেই রকম একটি আতঙ্কের মধ্যে আমরা যে লেপ কেঁথা গায়ে দিয়ে এখনো ঘুমিয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। এই মুসলমানদেরকে তথ্য প্রযুক্তি, এই মুসলমানদেরকে প্রচারে প্রসারে এবং মুসলমানদেরকে তথ্য সন্ত্রাস দিয়ে এবং অস্ত্র সন্ত্রাস দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনি যদি এখন সেই কথাই বলেন, পাশ্চাত্যের সুরে নাচেন, আপনি যদি নগ্নতা অশ্লীলতার কোনো প্রোগ্রাম করেন, এখানে মানুষের অভাব হবে না। এই বাংলাদেশ 90-95 ভাগ মুসলমানের দেশ। এই মুসলমানদের একটি সংগঠন মুসল্লি কমিটি, এই মুসল্লি কমিটি 2002 সালে রুখে দাঁড়িয়েছিল সেই রিভিউ পত্রিকার বিরুদ্ধে, যেখানে তথ্য সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিণত করবার চেষ্টা করা হয়েছিল। এই আমির আলী হাওলাদার সেখানে 12,000 কোটি টাকা মামলা করে সেই পত্রিকাকে ব্যান্ড করতে সক্ষম হয়েছিলেন। তো যাই হোক, আমাদেরকে বারবার হবে, কিন্তু এই যে সংখ্যা 23 বছর, আমরা কিন্তু 23 শব্দটা জানি। সেই 23 বছর
আমাদের এই তথ্য সন্ত্রাসের যে বর্ষপূর্তি পালন করছি, আগামী বছর আমরা আরো ব্যাপক হারে এখানে থাকবো। এই মুসল্লি কমিটি কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে মুসলমানদের একটি কমিটি। এই মাথায় এটুকু ঘিরে আজকে দেখেন বাংলাদেশে দ্রব্যমূল্য কিছুদিন করে আছে, আমরা এই সরকারকে প্রশংসা করছি। আমরা নির্বাচন করছিলাম, দুটি চাল দেখছিলাম, বিষয় বন্যা জুন না ডিসেম্বর, সেটার একটা কিছুটা আবহাওয়া বাতাস ঠান্ডা হয়েছে। লন্ডনে যুক্তরাজ্যের তারেক সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের সাক্ষাৎ হয়েছে, বলেছে ঠিক আছে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচনে সম্মত হয়েছে। কিন্তু এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যদি সংস্কার করা না হয়, তাহলে নির্বাচনে আপনি রমজানের আগে 1 সপ্তাহ দিয়ে রাখছি আর পরে দিয়ে রাখছি। বাংলাদেশের মানুষ বেশিরভাগ লোকই যদি খারাপ মানুষ হয়, গণতন্ত্রের যারা করে সেই খারাপ মানুষগুলো খারাপ মানুষদেরকে ভোট দেবে। তাই আসুন মুসলিম কমিটির মাঝে থেকে অনুধাবন করবার চেষ্টা করি যে বাংলাদেশের মুসলমানরা কি বলে। সদা সত্য কথা বলো, ঘুষ চুরি দুর্নীতি করবা না, কাউকে কোনো ধাপ্পাবাজি করবা না। আরে ভাই এই কমন কথাগুলো সবগুলো ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জৈন সব ধর্মেই বলে, কিন্তু আমরা সব কথাই রাখি, কিন্তু কথায় কথায় মিথ্যে কথা বলি। দেখেন এই যে নূর হক নূর কত আন্দোলন করেছে, বিএনপি সাথে যুগপথ করেছে, সে যখন তার গলা চিপায় যে গলা চিপা খাইলো, সেখানে 1000 নূরের দল কর্মীদেরকে আটকে রেখে রাত্রি 12টায় 1টার সময় পুলিশ প্রশাসন এবং আর্মি এসে বলছে যে আমরা নিরুপায়। বিএনপি ওখানে খুবই শক্তিশালী। তাহলে এই যুগপথ আন্দোলন, এই গণতন্ত্রের আস্ফলন দেখে লাভ হলো কি? যেই লাভ সেই কদু। বাংলাদেশের রাজনীতি করবার জন্য, বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য আমরা যেমন গ্রিন পার্টি চেষ্টা করছি, বাংলাদেশের স্বাধীনতা পার্টি চেষ্টা করছি, আমরা যদি সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েই থাকবো, তাহলে এই দেশের রাজনীতির ব্র্যান্ডিং করে দেন, ব্যবসায় পরিণত করে দেন, নিবন্ধনের যে সিস্টেম করেছেন, নিবন্ধন করতে হলে এত শাখা থাকতে হবে, এত টাকা থাকতে হবে, এরকম সিস্টেম করে দেন, এটা রাজনীতিতে পরিণত, রাজনীতিকে ব্যবসায় পরিণত করে দেন। আমরা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ুন, আপনাদের মিটিং এ মিছিলে আমরা প্যাসেঞ্জার টানতে শুরু করি। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এই দেশকে কোন রাজনৈতিক দলকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে না। রাজনীতির মধ্যে ব্র্যান্ডিং হয়ে গেছে, এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। বলছে মই কি হমরে আমরা এই দেশের রাজনীতি করব, বিএনপি করবে, আওয়ামী লীগ কিছুদিন খাওয়ার পরে একটু ঘুমের মধ্যে আছে, কদিন পরে আবার হয়তো উঠবে কারো স্কন্ধে ভর করে, আবার হয়তো নতুন একটি ছাত্রদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তারা এখন হেলিকপ্টারে করে মাগুরা যায়, ধর্ষিত মৃত সেই আসমানে কি তার বলছে যে আমার সিটে একটা জায়গা খালি ছিল, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যখন হেলিকপ্টার লাশ নিয়ে যায়, সেখানে নতুন রাজনৈতিক দলের এনসিপির একজন নেতা, ক্ষুদ্র মানে ছোট বয়সের একজন নেতা, সে সুযোগ পাচ্ছে রাষ্ট্রপতি বঙ্গভবনে, এখানে যমুনায় দাওয়াত পাচ্ছে, আমন্ত্রণে। আর আমাদের খেতে খাওয়া না খেয়ে থাকা মানুষের রাজনৈতিক দলগুলো রাস্তায় রাস্তায় পড়ে মার খাচ্ছে। বাংলাদেশের এই রাজনীতি, এই অপরাজনীতি চলতে দেওয়া যাবে না। এটা বুমেরাং হবে। 24শে আগস্টে যেমন একটা বুমেরাং হয়েছে, তারাও আবার নতুন করে ক্রস পাল্টেছে, আবার আওয়ামী লীগের মতো অ্যাক্টিভিটিস চালু করেছে। বাংলাদেশের রাজনীতি যদি এই গরিব ভুকারাঙ্গা না খেয়ে থাকা মানুষের রাজনীতি না হয়, বাংলাদেশের 16 কোটি মানুষের কথা বলবার জায়গা যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ হবে এবার নতুন করে তালেবান রাষ্ট্র, বাংলাদেশ হবে জঙ্গিবাদ রাষ্ট্র। আর এই জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের পথে লাথি দিয়ে সীমান্ত পার করে দেওয়া হবে। আমাদের মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন একটাই সুতে, সেটা হচ্ছে মুসলমানদের তথা বাংলাদেশের অন্য ধর্মীয় মানুষের যে স্বাধীনতা, বেঁচে থাকবার কথা বলবার স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করবার জন্য বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে এ না বি না সি সেই রাজনীতি না করে আপনারা কয়েকটা ইস্যুতে ঐক্যবদ্ধ হন যে আমরা সদা সত্য কথা বলবো, আমরা মানুষের স্বার্থে কাজ করব এবং আমরা বাটপাড়ি, দালালি, ভণ্ডামি, শেষরামি বন্ধ করে এমন একটা গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করব যেখানে মানুষ আকৃষ্ট হবে। বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেলে পৌঁছে গেছে। বক্তব্য বেশি বাড়াবো না, পার্টিসিপেন্ট খুবই কম। অনেকে শনিবার ঢাকার বাইরে ঈদ করছেন, কোরবানি দেওয়ার পরে গরুর মাংস খেয়ে একটু ঝিমিয়ে পড়েছেন। আবার ঢাকা শহর আন্দোলিত হবে। সামনে নির্বাচন যদি হয় সেটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অথবা 12 তারিখে, দেখবেন তার আগেই এখানে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম ঘটবে। সবাই শুধু ক্ষমতা চায়, কেউ কোনো দায়িত্ব চায় না।
আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির পক্ষ থেকে একটি কথাই বলছি, যেখানে সমাবেশে কম লোক আমি গুনে গুনে সেইখানেই যাই, কারণ মুসলিম কমিটির এই বিক্ষোভ মিছিলে, এই সমাবেশে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। বিশ্বাস যদি না করেন, মুসলমানদের ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে যদি আপনি কোনো কথা বলেন, সেখানে যদি মানুষ না থাকে, সেখানে অবশ্যই ফেরেশতা থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।